Hello everyone, a very good morning to all. Today is 15th May 2025 এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা হিন্দু এবং আনন্দবাজারের ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস এবং ডেলি নিউজের কমপ্লিট অ্যানালিসিস করব। আমি হৈমন্তিকা দাস এবং কারেন্টলি wbcs এক্সিকিউটিভ পোস্টে কর্মরত রয়েছি। আজকের এই ডিসকাশন থেকে হোপফুলি তোমরা নতুন কিছু শিখতে পারবে এবং নতুন কিছু জানতে পারবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যান্ড ডেলি নিউজ অ্যানালিসিস। প্রথমত আমরা বেঙ্গলি নিউজ পেপারটা দিয়েই স্টার্ট করব। বেঙ্গলি নিউজ পেপারের প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে আমি আজকে তোমাদের যেটা পার্সোনালি ডিসকাস করব সেটা হচ্ছে ওজন 2.5 বয়স 37। এই এডিটোরিয়ালটা নিয়ে আলোচনা করব। বাকি যে এডিটোরিয়ালটা আছে নির্বোধ আস্ফালন, এটা পেহেলগাম টেরর অ্যাটাকের সম্বন্ধে একটি আলোচনা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের সংবিধানের যে আচরণ, জাতীয়তাবাদী যে প্রেক্ষাপট, সেই বিষয়টা নিয়ে আলোচনা খুব বেশি রেলিভেন্ট না। এরপরে যে আলোচনাটা সেটা হচ্ছে ছবি দেখে তোমরা বুঝতে পারছো ভারত ইজ এ সেকুলার স্টেট, সেই জায়গায় ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। সেই সেকুলার কান্ট্রির যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু আমাদের যে পেহেলগাম টেরর অ্যাটাকের পর অপারেশন সিন্দুর হয়েছিল সেখানে আমরা দেখতে পাই। যেখানে এখানে বলা হয়েছে যে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সাথে যে সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার যে ভূমিকা সিং, সেই দুটো ডাইভার্স রিলিজিয়ান বিলিফ থেকে তারা বিলং করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ার যে সেকুলার ফ্যাব্রিক সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। সেই নিয়ে আর্টিকেল, এবং বাট আর্টিকেলটা কমপ্লিটলি রাজনৈতিক অ্যাঙ্গেলে লেখা, দ্যাটস ওয়াই আই স্কিপ দ্য আর্টিকেল। নাও নেশার ফার্দে এটা নিজেদের মতো করে পড়তে পারো। আমাদের রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মদ বা মদের যে ঘাঁটিগুলো আছে সেগুলো কিভাবে অপরাধ বা অপরাধমূলক কাজকর্মের ঘাঁটি হয়ে উঠেছে সেই বিষয়ে এটা আলোচনা। খুব বেশি পরীক্ষার পার্সপেক্টিভে কিছু জানার নেই, বা নিজেদের মতো করে পড়ে নিতে পারো। আমরা যে আর্টিকেলটা ডিসকাস করব সেটা হচ্ছে ওজন 2.5 বয়স 37। এর যে ইন্ট্রোডাকশন, এটা খুব ভালোভাবে লেখা হয়েছে। দেখো, একটা গল্পের ছলে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে আপনার হাইট কত মশাই? কিছু মনে করবেন না। রাজস্থানের পথে ট্রেনে লালমোহন বাবুর প্রশ্নের উত্তরে ফেলুদা বলল প্রায় 6। লালমোহন বাবু বললেন আমার হিরোকেও আমি 6 করেছি। কোনো পক্ষই বুঝতে অসুবিধা হলো না 6 মানে কিন্তু 6 ফুট। অর্থাৎ আপনার হাইট কত এর উত্তর যখন বলা হলো শুধু 6, কিন্তু অপরপক্ষ সেটাকে বাই ডিফল্ট বুঝে নিলেন যে 6 মানে কিন্তু 6 ফুট। লালমোহন বাবু যদি জানতে চাইতেন যে ফেলুদার ওজন কত, প্রায় বাজি ধরে বলতে পারি উত্তরটা কিন্তু তিনি কিলোগ্রামে দিতেন, পাউন্ডে দিতেন না। অর্থাৎ ব্যাপারটার মজা কোথায়, ক্লাস 6-এর বিজ্ঞান পড়লেই যে কেউ বুঝে উঠতে পারবে। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি আমাদের যে স্ট্যান্ডার্ড ইউনিট 3টে আছে, 3টে সিস্টেম আছে, সিজিএস, এসআই সিস্টেম আর এফপিএস সিস্টেম। 3টে মেইন যে প্যারামিটার আছে, ওজন মানে ওয়েট, তারপরে হচ্ছে ডিস্ট্যান্স এবং টাইম, তার 3টে যে ইউনিট তার একক কিন্তু বা ইউনিট কিন্তু আলাদা হয়। ওয়েটের ইউনিট সিজিএস সিস্টেমে কত গ্রাম, এসআই সিস্টেমে কত কেজি, আর এফপিএস সিস্টেমে কত পাউন্ড। ঠিক, ডিস্ট্যান্সের ইউনিট এখানে কত সেন্টিমিটার হচ্ছে এর ইউনিট, এসআই পদ্ধতিতে ইউনিট কত মিটার, আর এখানে ইউনিট কত ফুট। আর টাইমের ইউনিট কত, টাইমের ইউনিট হচ্ছে এখানেও সেকেন্ড, এসআইতেও সেকেন্ড, আর এপিএস ইউনিটেও হচ্ছে সেকেন্ড। এবার দেখো উত্তরটা হচ্ছে, প্রথম যখন কাউকে একটা হাইট জিজ্ঞেস করা হলো এবং সে উত্তর দিল 6, তার মানে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আমরা ধরে নিলাম উত্তরটা সেখানে কিন্তু 6 ফুট বোঝানো হচ্ছে, নাকি 6 মিটার বোঝানো হচ্ছে। অন দ্য কন্ট্রারি, যখন কাউকে ওজন জিজ্ঞাসা করা হচ্ছে, সে যদি বলে আমার ওজন 37, সেটাকে কিন্তু আমরা ধরে নিচ্ছি না তার ওজন 37 পাউন্ড, আমরা অটোমেটিক আমাদের মাইন্ড ধরে নিচ্ছে সেই ওজনটা হচ্ছে 37 কেজি। হোপফুলি বোঝা যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এডিটোরিয়ালে লেখা হয়েছে যে আমরা 6-এর বিজ্ঞান পড়লেই যে কেউ জানবো ফুট মানে কিন্তু এফপিএস পদ্ধতির একটি একক, আর কিলোগ্রাম হচ্ছে কিলোগ্রাম হচ্ছে এসআই মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতির একক। আমরা দিব্যি একটা এককের সাথে অন্য এককে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করতে শুরু করে দিয়েছি। শুধু কি এটুকুই? গাড়ি চললে দূরত্ব আমরা মাপি কিলোমিটারে, এমনকি মিটারে। অনেক সময় আমরা বলি কত দূর গেলি, কেউ উত্তর দিল 6 কিলোমিটার। আবার কখনো কখনো বলা হয় যে আর 650 দূরে
দূর বাকি, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে 650 মিটার বাকি। তাই আমরা কখনো ইউনিটটা কি এটা আমরা এক্স্যাক্ট মেনশন করি না, বাট আমরা মোটামুটি অ্যাজাম্পশন করে নিই যে এটাই তার প্রবাবেল ইউনিট হবে। আবার বলা হয়েছে ঘরের মাপ বলতে আমরা সবসময় বোঝাই যে ফুট বা বর্গ ফুটে মেজার হবে। আবার মুদিখানা দোকানে চিনি, ময়দা, চাল এই ধরনের জিনিসগুলোর কিন্তু ওজন কিলোগ্রামেই হবে, বা পাউরুটি কিনি কিন্তু আমরা পাউন্ডে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ইউনিট ব্যবহার করি, কিন্তু ইউনিটের আমরা কোনো মেনশন করি না। বলা হয়েছে দৈনন্দিন কাজকর্মে কিন্তু এগুলো আমরা খুব বেশি গুরুত্ব দিই না, বা এর গুরুত্ব আছে বলে আমরা গ্রাহ্য করি না। শুধু এক রকমের একক ব্যবহার করলেই তো হয় না, তার সঠিক মাপ কি সেটাও কিন্তু জানা দরকার। অর্থাৎ 1 কেজি মানে এক্স্যাক্ট কতটা পরিমাণ, এটার হিসাব কিভাবে হয়, ঠিক? বা 1 সেকেন্ড মানে এক্স্যাক্ট কতটা সময় বা টাইম, এটা কিভাবে মেজার হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে আজ থেকে প্রায় 150 বছর আগে সেই প্রয়োজন কিন্তু মিটল। দিনটি ছিল 1875 সালের 20 মে, যখন প্রথম মিটার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল প্যারিস শহরে। তৈরি হয় ইতিহাস। দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা একক নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি নিরসনের জন্য গঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অ্যান্ড বা BIPM। তার মাত্র কয়েক বছর আগে 1870 বা 71 জুড়ে বিভিন্ন যে সমস্ত যুদ্ধ পরিস্থিতি হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছিল যে এই যে ইউনিট বা ইউনিটের যে এক্স্যাক্ট টাইম বিজ্ঞান বা প্রযুক্তির ইতিহাসে এটার কিন্তু প্রয়োজনীয়তা পড়ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 1875 সালে প্যারিসে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইউনিট বা অর্গানাইজেশন তৈরি হয়েছিল, যারা কিন্তু যাদের মুখ্যত কাজ ছিল কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইউনিট অ্যান্ড মেজারমেন্ট করে দেয়া। তো এই বিষয় নিয়েই এই আর্টিকেলটা লেখা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখো বলা হয়েছে যে 1 সেকেন্ডের হিসাব কিভাবে হবে। পৃথিবী নিজের অক্ষের চারপাশে একবার ঘুরতে 24 ঘন্টা সময় নেয়, অর্থাৎ সেই হিসাবটা মানে দাঁড়াচ্ছে 8,86,400 সেকেন্ড। ঠিক তার মানে সেকেন্ড এককে বলা যায় যে পৃথিবী আর্নিগ্রতিক পর্যায়কালে 1/86400 ক্ষুদ্রতম অংশ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ডের হিসাব কিন্তু ঐতিহাসিকভাবে মেলানো হয়। সো দিস ইজ দ্য এন্টায়ার আর্টিকেল, যেখান থেকে দাঁড়িয়ে আমাদের যে ইউনিট, সেই ইউনিটের কি দরকার এবং ইউনিটের কি মেজারমেন্ট হওয়া উচিত, তার যে হিস্টোরিক্যাল প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড সেটাকে নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি ছবিটা দেখে নিই তাহলে এটা হচ্ছে SI সিস্টেম, এবং বিভিন্ন জায়গায় দেখো ক্যান্ডেলা, মোল, অ্যাম্পিয়ার, কেজি, মিটার, সেকেন্ড, কেলভিন, দিস আর দ্য সাম ইউনিট, যেটাকে কিন্তু আমরা দৈনন্দিন আমাদের জীবনের কাজে ব্যবহার করে থাকি। সো হোপফুলি এই আর্টিকেলটা এতটাই খুব বেশি ডিটেলসে পড়া বা পরীক্ষার জন্য ইউনিট মানে ইম্পর্টেন্ট না, বাট আমরা যেহেতু ফিজিক্সে SI, CGS, APS ইউনিট পড়ি এবং সেই নিয়ে বিষয়টা আলোচনা ছিল, আমি তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, যেটা হচ্ছে আমরা হিন্দুর ফ্রন্ট পেজটাকে অ্যানালাইজ করব। হিন্দুর ফ্রন্ট পেজে দাঁড়িয়ে কালকে আমরা দেখব জাস্টিস BR গাভাই কিন্তু 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে শপথ গ্রহণ করেছেন। আমাদের কান্ট্রির চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কে ওথ সেরিমনি দেন, তিনি হচ্ছেন আমাদের দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আমরা এই চিত্রটি দেখে সেটা বুঝতে পারলাম। নেক্সট, গতকাল BSF কনস্টেবল যিনি কিন্তু অন এপ্রিল 23 মানে 23শে এপ্রিল কিন্তু তাকে পাকিস্তানের জায়গা থেকে আটক করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আফটার ডিউ নেগোসিয়েশন অ্যান্ড টক পাকিস্তান থেকে কিন্তু তাকে রিলিজ করা হয়েছে। পূর্ণাম কুমার শাহ তার নাম, এবং তিনি কিন্তু মানে আনইনটেনশনালি পাকিস্তান এবং ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল বর্ডার সেটা কিন্তু অন ডিউটি থাকাকালীন পাঞ্জাবে ক্রস করে গেছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আটক ছিলেন এতদিন পর্যন্ত, এবং লাস্ট ইন্ডিয়া সেন্ডস ব্যাক পাকিস্তান রেঞ্জার্স মেম্বার হেল্ড আফটার অ্যালং বর্ডার। নাও নেক্সট আর্টিকেল যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, আমরা একদিন অলরেডি নক্সাল অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাশন করেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে নক্সালস কারা, যারা কিন্তু আমাদের স্টেট বা রাষ্ট্রতন্ত্রকে উচ্ছেদ করতে চায় বাই দ্য ফোর্স অফ আর্ম। সো আর্ম ইনসার্জেন্সির মাধ্যমে যারা আমাদের রাষ্ট্রতন্ত্র বা এই যে গভর্নমেন্ট ফ্যাব্রিককে ডিস্ট্রয় করতে চায়, দে আর কল্ড অ্যাজ নক্সাল। সো নক্সালসের অ্যাক্টিভিটি অলওয়েজ এগেনস্ট দ্য স্টেট এবং টু স্ট্যাবলিশ দেয়ার ওন রাইটস। এই জায়গায় দাঁড়িয়ে অ্যান্টি নক্সাল অ্যাক্টিভিটি বারংবার কিন্তু আমাদের
কান্ট্রির তরফ থেকে কন্ডাক্ট করা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল ওয়েলফেয়ার মুভমেন্ট এছাড়া বিভিন্ন ধরনের আইসোলেটেড মিলিটারি অপারেশনস চালানো হয়, যাতে কিন্তু মায়োইস্ট লিডারদের ইনসার্জেন্টসদের মারা হয়। সেই রকমই একটা ঘটনা 21 ডেজের একটা অ্যান্টি নক্সাল অপারেশন চালানো হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডিসলোকেটেড দ্য মায়োইস্ট লিডারশিপ সিআরপিএফ এর তরফ থেকে এবং অন্যান্য পুলিশ অফিসারদের তরফ থেকে জানানো হয়। টপ অফিসার্স অফ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং ছত্তিশগড় পুলিশ কিন্তু কম্বাইন্ডলি একটা 21 ডে লং অ্যান্টি নক্সাল অপারেশন চালিয়েছিল। কোথায়? এই হিল এরিয়াটার নাম ইম্পর্টেন্ট, কারেগুট্টা হিল স্টেশন, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। এই নামটা মনে রাখবে এই হিল স্টেশনের, এবং ছত্তিশগড় তেলেঙ্গানা বর্ডারে অবস্থিত। এই এন্টায়ার স্ট্রেচ অফ দ্য নকশাল রিজিয়ানে এই অপারেশনটা চালানো হয়। লার্জ স্কেল ফোর্স মোবিলাইজেশন করানো হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আনইনফর্ম প্রায় 31 জন মায়োইস্টকে কিন্তু মারা হয় এবং তার মধ্যে 16 জন নকশালস কিন্তু ছিলেন উইমেন। So this is the news. Second news is that Arunachal Pradesh was, is and will always remain the part of the India. We all know that China is constantly claiming the right over the Arunachal Pradesh and giving different names over the different places of the Arunachal Pradesh, and in this context Ministry of External Affairs said that creative naming of places by the China, অর্থাৎ চায়না যে বিভিন্ন জায়গাকে তাদের ক্রিয়েটিভ নেম দিচ্ছে ইন্ডিয়ান ইন্টিগ্রাল টেরিটরিকে, দ্যাট ইজ নট জাস্টিফাই অ্যান্ড দ্যাট ইজ নট অল্টার দ্য গ্রাউন্ড রিয়েলিটি অফ দ্য অরুণাচল প্রদেশ। গ্রাউন্ড রিয়েলিটি কি অরুণাচল প্রদেশের? অরুণাচল প্রদেশ ওয়াজ, is and will always remain the integral and inalienable part of India. So this is the thing, এটা আমরা ডিসকাশন করলাম। নাও আমরা এডিটোরিয়াল পোর্শন অফ দ্য হিন্দুর ডিসকাশনে যাব, যেখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট এডিটোরিয়াল আছে। প্রথমত ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক্সাজারেটেড ক্লেম করছে আন্ডারমাইনিং দ্য ইন্ডিয়াস পাকিস্তান পলিসি। আমরা জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তান যে সিজফায়ারের এগ্রিমেন্ট যে অ্যানাউন্সমেন্ট করেছে, দ্যাট ইজ মেডিয়েটেড বাই দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মেনলি বাই দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ ডোনাল্ড ট্রাম্প। সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ফোরফ্রন্টে আসছেন অ্যান্ড গেনিং দ্য পাবলিসিটি দ্যাট হি ইজ দ্য মেন forefront of the suppression of such kind of disaster war between the India Pakistan, সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার কি ইস্যু টেরোরিজম এবং কাশ্মীর ইস্যু সেটা কিন্তু সাপ্রেসড হয়ে যাচ্ছে। নেক্সট আমরা ডিসকাশন করব অপারেশন সিন্দুর, যেখানে কিন্তু এই রিশেপিং অফ দ্য কনফ্রন্টেশন, বর্তমানে যে মডার্ন ট্যাকটিক্স অফ দ্য ওয়ারফেয়ার সেটা কিন্তু অপারেশন সিন্দুরের মাধ্যমে রিভিল হচ্ছে। নেক্সট এই দুটো আর্টিকেল আমরা ডিসকাশন করব না, উইল হ্যাভ এ ডিসকাশন শর্টলি অন ব্রিফলি অন দ্য রোড টু সেফটি, আমরা কিভাবে সেফ রোডের দিকে যেতে পারবো সেই ডিসকাশনটা আমাদের থাকবে। এবং লাস্ট একটা ডিসকাশন করব, দেখো হাউ ডিড ইন্ডিয়া ডেভেলপ এ জিনোম এডিটেড রাইস, এই ডিসকাশনটাও কিন্তু আমাদের থাকবে। নাও স্টার্ট করছি আমরা প্রথম এই আমাদের অপারেশন সিন্দুর এবং এই দুটো আর্টিকেল একসাথে আমরা ডিসকাশন করব। প্রথমত দেখো এমন একটা সময়ের কাছে আমরা যাচ্ছি যেখানে কিন্তু ইউএস কিন্তু কনস্ট্যান্টলি ক্লেম করছে যে, এবং ক্রেডিট ক্লেম করছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানকে একটা টেবিলে বা এনে নেগোসিয়েশন করাতে কিন্তু ইউএস সফল হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউএস হ্যাজ সামহাউ ডিটার্ড দ্য নিউক্লিয়ার কনফ্লিক্ট অ্যান্ড হ্যাজ সামহাউ সেভড দ্য লাইভস অফ মিলিয়ন্স অফ দ্য ইনোসেন্ট পিপল। সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্লেমটা কিন্তু বলা হচ্ছে অলমোস্ট পাজলিং এবং প্রবলেমেটিক একটা ক্লেম, যেখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া আমাদের কিন্তু কনস্ট্যান্টলি কি জানিয়েছে যে ডিজিএমও অফ দ্য পাকিস্তান অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পাকিস্তান কিন্তু আফটার ফেসিং ডিটারেন্ট ভায়োলেন্ট অ্যাটাক ফ্রম দ্য ইন্ডিয়া, তারা কিন্তু ইন্ডিয়াকে ফোন করে ডিজিএমওর সাথে কথা বলে এবং দে রিকোয়েস্টেড অ্যান্ড প্রপোজ টু স্টপ দ্য হস্টাইল 3 ডে লং অপারেশন সিন্দুর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রিকোয়েস্ট আসার পর কিন্তু ইন্ডিয়া কনসিডার করে যে ইন্ডিয়া স্টপ স্ট্রাইকিং অন দ্য পাকিস্তান বেসিস। সো দিস ইজ দ্য এন্টায়ার ন্যারেটিভ গিভেন বাই দ্য ইন্ডিয়ান ডেমোক্রেসি এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট। অন দি কন্ট্রারি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইউএসএর যে স্ট্যান্স সেটা কিন্তু কনস্ট্যান্টলি ভায়োলেটিং দ্য এন্টায়ার ন্যারেটিভ। তো এখানে দাঁড়িয়ে বলা হচ্ছে আমাদের কান্ট্রির যে অফিসিয়াল ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারা কিন্তু ইন্ডিয়ার পজিশনকে বারবার ক্লারিফাই করেছে।
নাও ইন্ডিয়া কিন্তু বলা হয়েছে দে ভায়োলেট ইন্ডিয়াস লং স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল অফ নন অ্যাকসেপ্টিং থার্ড পার্টি মিডিয়েশন অন দ্য বাইল্যাটারাল ইস্যু। ইন্ডিয়া এবং পাকিস্তান ইস্যু ইজ কনসিডার্ড অ্যাজ এ ভেরি বাইল্যাটারাল ইস্যু। সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস গভর্নমেন্টের এন্ট্রি মানে কিন্তু এটাকে থার্ড পার্টি এন্ট্রি হিসাবে ধরা হচ্ছে, দ্যাট যেটা কিন্তু আমাদের যে পাকিস্তান এর সাথে আমাদের যে কাশ্মীর ডিসপুট সেটাকে রিজলভ করার জায়গাটায় কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে আমাদের যে রেসপন্স জিও পলিটিক্সের সেটা কিন্তু আমাদের এটা একদমই ইন্টারনাল ইস্যু এবং সেটা কিন্তু পাকিস্তানের সাথে আমরা ডিল করব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস গভর্নমেন্ট কিন্তু বারবার বলেছে যে এই জায়গায় কিন্তু যদি ইউএস এর কথা শুনে কাজ না করা হয়, ইউএস কিন্তু ট্রেড বা ব্যবসার জায়গায় একটা মারাত্মক আঘাত আনতে পারে এবং নিউক্লিয়ার মিসাইলের মতো জায়গা কিন্তু মানে ইউজ যদি কোনো কান্ট্রি করতে পারে বা না, মানে নিউক্লিয়ার মিসাইলকে ইউজ না করার কথা ইউএস গভর্নমেন্ট বলেছে। আদারওয়াইজ তারা থ্রেট করেছে কি টু স্টপ দ্য ট্রেড উইথ দেম ইফ দে ডিডেন্ট হিয়ার to what USA government is saying. So এইখানে দাঁড়িয়ে লাস্ট বলা হচ্ছে মিস্টার ট্রাম্প হ্যাজ নট ওয়ান্স রেফার টু ইন্ডিয়াস কোর কনসার্নস অন দ্য টেরোরিজম অ্যাপিয়ার টু স্যালো দ্য পাকিস্তানস ন্যারেটিভ অন এ নিউক্লিয়ার ওয়ার। সো এই জায়গায় দাঁড়িয়ে ইউএস গভর্নমেন্ট কিন্তু কখনোই যে এক্স্যাক্ট দ্য প্রবলেম দ্য কাশ্মীর ইস্যু নিউক্লিয়ার ওয়ারের মতো যে কনসেপ্ট এবং টেরোরিজমের ইস্যু সেইটার ওপর কিন্তু কোর ফোকাস রাখছে না, এবং সেটা কিন্তু আমাদের মানে যে সিরিয়াস নেচার অফ দ্য রাপচার বিটুইন দ্য দিল্লি এবং ইসলামাবাদ, সেই আমাদের দিল্লি এবং ইসলামাবাদের যে মেন বোন অফ কন্টেনশন দ্যাট ইজ দ্য টেরোরিজম, সেই জায়গায় কিন্তু আলোকপাত করতে ইউএস পলিসি কিন্তু ব্যর্থ হয়েছে। লাস্ট বলা হয়েছে ইন্ডিয়া মাস্ট মেক ইট ক্লিয়ার দ্যাট দ্য ব্যাটল ইজ এগেনস্ট দ্য ক্রস বর্ডার টেরোরিজম ফ্রম পাকিস্তান ক্যান নট বি ব্রাস্ট aside by any country. So ইন্ডিয়াকে কিন্তু বোঝাতে হবে যে টেরোরিজম ইজ দ্যাট কনসেপ্ট অর ইজ সাচ এ কনসেপ্ট দ্যাট ক্যান নট বি নেগোশিয়েটেড, এবং সেটাই কিন্তু বলা হয়েছে। এবং সেখানে কিন্তু ইউএসএ যে ইন্টারভেনশন সেটাকেও কিন্তু সহ্য করা আফটার সার্টেন লিমিটেশন পসিবল নয় ফ্রম দ্য সাইড অফ দ্য কান্ট্রি। স্পেশালি যদি বলা হয় ইন্ডিয়া কিন্তু ক্লোজেস্ট পার্টনার এবং কো ফাউন্ডার অফ দ্য কোয়াড এমন একটা কান্ট্রি যেখানে কিন্তু ইউএস ইজ অলসো এ মেম্বার, এবং তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও কোয়াডের আর বাকি মেম্বার কারা এবং কোয়াড কবে স্ট্যাবলিশড হয়েছিল। লাস্ট বলা হয়েছে ইউএস প্রেসিডেন্ট যে স্টেটমেন্ট have not just challenged India's narrative or the policy principle but also questioned New Delhi's credibility, and some tough messaging will be required to clear the air convincingly on the issue. So এইটাই এই এডিটোরিয়ালে ডিসকাস করা হয়েছে। নেক্সট আমরা যে এডিটোরিয়ালটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর কিন্তু ইন্ডিয়া পাকিস্তান স্ট্যান্ড অফকে প্রেজেন্ট করার সময় বা ইন্ডিয়া পাকিস্তান স্ট্যান্ড অফের জায়গা থেকে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এনেছে অপারেশন সিন্দুর কিভাবে কন্ডাক্ট করেছে, এবং দ্যাট সিগনিফাইজ দ্য ট্রান্সফরমেশন ইন দ্য ইন্ডিয়াস মিলিটারি এনগেজমেন্ট। ইন্ডিয়া ফ্রম নাও কিভাবে মিলিটারি এনগেজমেন্ট করবে সেটা কিন্তু ট্র্যাডিশনাল যে প্র্যাকটিস অফ ওয়ার আমরা জানি, মানে আমরা ভাবি যে ওয়ার মানে কিন্তু হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন হবে, সেখানে ইন পার্সন যুদ্ধ হবে, কিন্তু সেই যে ন্যারেটিভ বা সেই চিন্তাভাবনাকে ড্রাস্টিক্যালি শিফট করেছে অপারেশন সিন্দুর। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে অপারেশন সিন্দুর ক্যান নো লঙ্গার বি সিন অ্যাজ অ্যান bilateral dispute between the two countries but as an important example of how wars were fought globally, highlighting how technological innovation, strategic calculus and information manipulation have fundamentally reshaped how military confrontation happens. তাহলে বোঝা যাচ্ছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হওয়া, স্ট্র্যাটেজিক যে চেঞ্জেস হওয়া, স্ট্র্যাটেজিক ক্যালকুলাস, সেই পুরো জিনিসটা কিন্তু অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা বুঝতে পারবো throughout the military confrontation that actually changed. Now drone warfare আমরা দেখেছি পাকিস্তানের থেকে যে যতগুলো ড্রোন এসছে সেটাকে পিন পয়েন্ট প্রিসিশনে কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে ড্রোন ওয়ারফেয়ার ইজ দ্য মোস্ট রেভলিউশনারি ফিচার অফ দ্য ওয়ার। সেখানে কিন্তু কি ইউজ হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকেলস, তার মানে সেখানে কিন্তু কোনো মানুষের মৃত্যু হওয়ার জায়গা নেই। একটা ড্রোন আসবে সেটাকে কিন্তু পিন পয়েন্ট র্যাডার কানেকশনের মাধ্যমে ডিস্ট্রয় করা হচ্ছে। তাহলে এই যে শার্প ডিপার্চার ফ্রম দ্য ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজি সেটা কিন্তু emphasized by the Prime Minister Narendra Modi in his recent speech. In contrast to the traditional air combat যেখানে কিন্তু আমরা জানি ম্যান ফাইটার জেট ইউজ করা হয়, কিন্তু ড্রোন যে ওয়ারফেয়ার হলো সেখানে কিন্তু কি করা হচ্ছে ডেপ্লয়মেন্ট অফ অ্যাসিমেট্রিক টেকনোলজি। নাও
Operation Sindoor has also demonstrated that the conventional military force is now not about স্ট্যান্ডঅ্যালোন অ্যান্ড এক্সপেন্সিভ প্ল্যাটফর্ম, মানে আমাদের কিন্তু যে শুধুমাত্র যুদ্ধের সময় মিলিটারি ফোর্স, কনভেনশনাল মিলিটারি ফোর্স, মানুষ মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল হিউম্যান ফোর্স দিয়েই যে যুদ্ধ করতে হবে সেটাই কিন্তু সোল পারপাস নয়, সেটা ছাড়াও কিন্তু আমরা অনেকভাবে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারি। নাও ড্রোনস ইন দ্য ম্যাট্রিক্স বলা হয়েছে যে এই যে অপারেশন সিন্দুর হলো, রিপোর্টেড কি পাকিস্তানের প্রায় 300 থেকে 400 সঙ্গার ড্রোনসকে কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে। এই ড্রোনসগুলো কিন্তু টার্কি থেকে পাকিস্তানকে প্রোভাইড করা হয়েছিল। নাও সেই জায়গায় দাঁড়িয়ে দিস অ্যাপ্রোচ হ্যাজ ট্রান্সফর্মড এরিয়াল ওয়ারফেয়ার ফ্রম এ হাই স্টেকস হাই রিস্ক এনগেজমেন্ট টু এ মোর ক্যালকুলেটেড অ্যান্ড প্রবাবিলিস্টিক ডোমেন। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে ইন্ডিয়ার জায়গায় যে ডিফেন্স ক্যাপাবিলিটি সেটাও কিন্তু প্রুভ হয়েছে এবং গ্যাদার ইন্টেলিজেন্স অ্যাবাউট ইন পাকিস্তানস এয়ার ডিফেন্স সিস্টেম অ্যান্ড কন্ডাক্ট প্রিসিশন স্ট্রাইকস উইথ মিনিমাল হিউম্যান রিস্ক অ্যান্ড কোল্যাটারাল ড্যামেজ। তাহলে আমরা মিনিমাম হিউম্যান যে রিস্ক, মানুষের মৃত্যু বা কোল্যাটারাল ড্যামেজকে অ্যাভয়েড করেও কিন্তু ওয়ার ট্যাকটিক্স ইউজ করতে পারি। এয়ার ডিফেন্স হ্যাজ মুভ ফ্রম মিক্সড হার্ডওয়্যার ওরিয়েন্টেড মেথড টু লেয়ার্ড ডাইনামিক নেটওয়ার্ক ডিফেন্স। ইন্ডিয়াস মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স দ্যাট ইজ কম্পোজড অফ ইন্ডিজিনিয়াস সিস্টেম, যেমন আমরা ইন্ডিয়া ইউজ করেছি কি আকাশ কুইক রিয়াকশন সার্ফেস টু এয়ার মিসাইল, টুগেদার উইথ দ্য ইম্পোর্টেড বেস্ট যে ডিফেন্স ফোর্স রাশিয়া থেকে আনা হয়েছে S-400 এবং ব্যারাক 8। তাহলে এই যে পুরো জিনিসটা, যেটা কিন্তু ব্যারাক 8 কিন্তু জয়েন্টলি ডেভেলপ করেছে ইন্ডিয়া এবং ইসরায়েল, এই পুরো যে আর্টিলারি সিস্টেম ডিফেন্স ফোর্স সেগুলো কিন্তু ইন্ডিয়ার নিউ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে সিগনিফাই করে। নেক্সট যেখানে বলা হয়েছে ইনফরমেশন ডেটারেন্স অ্যান্ড ডক্ট্রাইন। ইনফরমেশন ওয়ারফেয়ার হ্যাজ ইমার্জড অ্যাজ রিসার্ভ অ্যাজ দ্য মোস্ট সফিস্টিকেটেড ব্যাটেলফিল্ড ইন দ্য মডার্ন এরা অফ ওয়ারফেয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে সার্কুলেটিং মানে বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু ফেক নিউজও কিন্তু প্রচুর আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রপাগেট হয়েছে। তো বলা হয়েছে বাই সার্কুলেটিং ডক্টর ভিডিও ফ্যাব্রিকেটেড ক্লেম স্ট্র্যাটেজিক্যালি ক্রাফটেড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট কান্ট্রিজ ক্যান নাও with psychological operation that extend far beyond the traditional propaganda mechanism. So this is becoming the psychological warfare, যেখানে কিন্তু আমাদের we have to battle with the fake news and the narrative, যেখানে ম্যানিপুলেশন চলছে এবং ইন্টারন্যাশনাল অ্যাটেনশনকে কিন্তু গ্র্যাব করার চেষ্টা করা হচ্ছে টু দ্য ফ্যাব্রিকেটেড নিউজ, এবং সেটি ইট ইজ অলসো বিকামিং এ বিগ চ্যালেঞ্জ ইন বিটুইন দ্য ওয়ার টু ট্যাকেল উইথ। So this is written now. লাস্ট যে জায়গাটা আলোকপাত করা হয়েছে বলা হয়েছে দেয়ার সিমস এ ভিজিবল শিফট ইন দ্য ইন্ডিয়াস মিলিটারি ওয়ার ফাইটিং ডক্ট্রাইন, সিগন্যালিং এ ডিপার্চার ফ্রম দ্য হিস্টোরিক্যালি ডিফেন্সিভ পশ্চার টু মিয়ার প্রোঅ্যাক্টিভ প্রিসিশন ওরিয়েন্টেড স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। তাহলে ইন্ডিয়ার যে নিউক্লিয়ার ডক্ট্রাইন সেটাও কিন্তু আস্তে আস্তে যে চেঞ্জ হচ্ছে সেই বিবৃতিটাও কিন্তু আমরা বুঝতে পারছি। দ্য ডক্ট্রাইনাল যে শিফট ক্যান বি ক্যারেক্টারাইজড বাই দ্য থ্রি ক্রিটিক্যাল এলিমেন্ট। ফার্স্ট কি, দ্য ক্যাপাসিটি টু রেসপন্ড কুইকলি, সেই একটা। সেকেন্ডলি যে জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে যে প্রিসিশন প্রজেকশন মিলিটারি পাওয়ার পসিবল উইদাউট পার্টিসিপেটিং অল আউট ওয়ার, অর্থাৎ ফুল ফ্লেজড ওয়ারের অ্যানাউন্সমেন্ট না করেও কিন্তু আমরা একটা ফুল টাইম ওয়ারের মতো জায়গায় চলে যেতে পারি না। লাস্ট যে জায়গাটা বলা হচ্ছে ভিক্টরি is no longer measured in terms of territorial conquest or যে মিলিটারি পাওয়ার, মানে টেরিটোরিয়া আমরা কারোর একটা টেরিটোরি অ্যাচিভ করে নিলাম বা আমরা মিলিটারি পাওয়ার এক্সাজারেট করলাম সেটা মানেই কিন্তু আমরা যুদ্ধে জয়লাভ করেছি। দ্যাট ইজ নট দ্য কেস ইন দ্য মডার্ন সিনারিও, বাট ইন টার্মস অফ ক্যাপাসিটি টু কম্বাইন টেকনোলজিক্যাল ইনফরমেশন অ্যান্ড সাইকোলজিক্যাল মেথডস ইন অ্যান অপারেশনাল মডেল, যেটা আমাদের কিন্তু অপারেশন সিন্ধু শো অফ করবে। Hopefully you understand both the two editorials. Moving forward, সেটা হচ্ছে রোড টু সেফটি। আমরা জানো আমাদের এমন একটা কান্ট্রি, ইন্ডিয়া ইজ সাচ এ কান্ট্রি যে কিন্তু একটা ক্রিটিক্যাল জাংশন অফ দ্য মোবিলিটি ট্রান্সপোর্টেশনে দাঁড়িয়ে আছে। অন দি ওয়ান হ্যান্ড উই হ্যাভ দ্য ইকোনমিক গ্রোথ, আরবানাইজেশন, অন্যদিকে কিন্তু আমাদের কি চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে, উই হ্যাভ টু
face the challenges like road safety. আমরা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট রোড নেটওয়ার্ক কিন্তু ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়া কিন্তু ক্যারিজ দ্য বার্ডেন অফ কি হাইয়েস্ট নাম্বার অফ রোড ট্রাফিক ফ্যাটালিটিস। মানে আমাদের কিন্তু যেমন রোড এক্সপানশন বাড়ছে, মোবিলাইজেশন বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আরও একটা হ্যাজার্স ফেস করছি, যেটা হচ্ছে হ্যাজার্স অফ রোড অ্যাক্সিডেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে দিস ইজ দ্য ফিগার, যেখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 12 ডেথ হচ্ছে পার 1 লাখ পপুলেশন। দিস ইজ দ্য হিউজ নাম্বার। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যে ইকোনমিক যে লস এই যে রোড সেফটির সাথে হচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালি অ্যালার্মিং। এবং রোড ক্র্যাশেস cost Indian and estimated 3% of its GDP annually. তো আমাদের এই যে রোড সেফটি রিলেটেড যে প্রবলেমসগুলো ইমার্জ হচ্ছে, সেটা কিন্তু আমাদের কান্ট্রির রোড সেফটিকেও কিন্তু আমাদের কান্ট্রির ইকোনমিক গ্রোথকেও কিন্তু হ্যাম্পার করছে। নাও যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাইট টু লাইফ। উই অল হ্যাভ দ্য রাইট টু লাইফ, যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল রাইট। কি ফাউন্ডেশন অফ অল রোড সেফটি এফোর্ট মাস্ট বি রেস্ট অন দ্য ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল রাইটস। কি রাইট টু সেভ রোড ট্রাভেল ইজ অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ আর্টিকেল 21, তাই না? আর্টিকেল 21 কি? আর্টিকেল 21 হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আমাদের এভরি সিটিজেন, তারা কিন্তু ওয়েদার দে আর দ্য পেডেস্ট্রিয়ান, সাইক্লিস্ট অর দ্য ড্রাইভার, সবার কিন্তু আছে কি আছে রাইট টু মুভ থ্রু দ্য পাবলিক স্পেসেস উইদাউট ফিয়ার অফ ইনজুরি অ্যান্ড ডেথ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের গুড পাবলিক রোড প্রোভাইড করার প্রয়োজনীয়তা রয়েছে বই কি। ইন্ডিয়ার আরবান ল্যান্ডস্কেপ ইজ যদি আমরা দেখি, সেখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন এসছে, যেখানে কিন্তু বলা হচ্ছে আমাদের কান্ট্রির আরবান পপুলেশন কিন্তু 50% রেজ হবে বাই 2047 এবং সেই র্যাপিড আরবানাইজেশনকে কিন্তু অ্যাকম্পানি করতে গেলে আমাদের কিন্তু ভেহিকেল ওনারশিপ, প্রত্যেকটা মানুষের কিন্তু এখন পার্সোনাল কার আছে, সেগুলোও বাড়ছে। গ্রোয়িং আরবান অ্যান্ড দ্য ভেহিকুলার পপুলেশন নেসেসিটেটস পিপল সেন্ট্রিক intervention to ensure that streets remain safe, especially vulnerable road users such as pedestrian, cyclists and elderly। অর্থাৎ আমাদের যারা ভালনারেবল যারা পপুলেশন, যেরকম রাস্তার ধারে যারা পেডেস্ট্রিয়ান পথচারী বা যারা সাইক্লিস্ট বা যারা বয়স্ক, তাদের জন্য রোডকে সেফটি রাখার কিন্তু দায়বদ্ধতা অবশ্যই বর্তায়। সেই জায়গায় দিয়ে বলা হচ্ছে রোড সেফটি স্ট্র্যাটেজি আমাদের কি হওয়া উচিত। আমাদের 4E স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতে হবে। ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট, এডুকেশন, এমার্জেন্সি কেয়ার রিমেন দ্য কর্নারস্টোন অফ অ্যান ইন্টিগ্রেটেড রোড সেফটি স্ট্র্যাটেজি। এই লাইনগুলো তোমরা নিজেদের খাতায় অবশ্যই লিখে নিও। নেক্সট বলা হচ্ছে এনফোর্সমেন্ট এবং এমার্জেন্সি কেয়ার আর গেনিং গ্রাউন্ড। There is an urgent need to strengthen the infrastructure design and user education to prevent accident before they occur. অর্থাৎ প্রপার ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন রিলেটেড টু দ্য রোড সেফটি, সেগুলোকে কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে। সো দিস ইজ দ্য থিং। এবং লাস্ট আমরা যদি কনক্লুশন পোর্শনে দেখি, তাহলে বলা হচ্ছে ইন্ডিয়ার রোড মাস্ট অলসো বিকাম কিন্ডার টু দ্য মোস্ট ভালনারেবল ইউজার। অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান রোডস, তারা কিন্তু ভেরি ভালনারেবল। কাদের জন্য? পেডেস্ট্রিয়ান, সাইক্লিস্ট, চিলড্রেনদের জন্য। রোডস আর নট জাস্ট এমন একটা যেখান দিয়ে কিন্তু ভেহিকেল চলছে, বাট শেয়ার পাবলিক স্পেসেস দ্যাট রিফ্লেক্ট আওয়ার সিভিক ভ্যালুস। Urban mobility must be reimagined to prioritize inclusivity এবং safety over speed. Now we have the vision. কি ভিশন? বিকশিত ভারত বাই 2047। সেখানে কিন্তু বলা হয়েছে দ্য পাথ অ্যাহেড মাস্ট বি পেভড উইথ অ্যাকাউন্টেবিলিটি, ডেটা ড্রিভেন পলিসি এবং রোড সেফটি ইজ নট এ লাক্সারি, ইট ইজ দ্য প্রিরিকুইসাইট ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকুইটেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ এটা কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। লাস্ট আমরা যে আর্টিকেলটা নিয়ে পড়বো সেটা হচ্ছে হাউ ডিড ইন্ডিয়া ডেভেলপ জিনোম এডিটেড রাইস। এই নিউজটা এসেছিল, বাট আমি কভার করিনি। আজকে এডিটোরিয়াল পেজে এটাকে আমরা কভার করে দেবো। রিসেন্টলি কিন্তু ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ চৌহান অ্যানাউন্স করেছে কি ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ডেভেলপ রাইস ভ্যারাইটি ইউজিং দ্য জিনোম এডিটিং টেকনোলজি। অর্থাৎ রাইসের যে ভ্যারাইটি আছে সেই জিনিসটায় কিন্তু জিনোম এডিটিং করা হচ্ছে, তার যে জিনে এডিটিং করে দুটো পার্টিকুলার নতুন রাইসের ভ্যারাইটি তৈরি করা হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন কিন্তু রাইসের একটা ভ্যারাইটিতে চেঞ্জ করানো হয়েছে এবং বলা হচ্ছে লার্জ স্কেল সিড প্রোডাকশন উইল প্রবাবলি টেক্স প্লেস ডিউরিং দ্য নেক্সট 3 ক্রপ সেশন। এই যে নতুন ভ্যারাইটি, সেটা কিন্তু নেক্সট 3টে ক্রপ সিজনে কিন্তু চেঞ্জেস ইন দ্য প্রোডাকশান আনবে। নাও সেই দুটো নিউ ভ্যারাইটি কী কী?
It is particularly developed by the researchers of the ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যেখানে কিন্তু যে দুটো ভ্যারাইটি তৈরি করা হচ্ছে, ফার্স্ট নাম হচ্ছে যার DRR ধান 100, যার মানে শর্টার অ্যাব্রিভিয়েশন দেওয়া হচ্ছে কামালা। এটা কিন্তু ডেভেলপ করা হয়েছে পপুলার যে HYV গ্রিন রাইস, হাই ইল্ডিং যে ভ্যারাইটি রাইস সাম্বা মাসুরি থেকে, এবং আরেকটা যে ধান সেটা হচ্ছে পুষা DST রাইস 1, যেটাকে কিন্তু ডেভেলপ করা হয়েছে মারুতেরু 1010 ভ্যারাইটি থেকে। ঠিক, এখানে কিন্তু বলা হয়েছে যে এখানের মধ্যে কি কি ইম্পর্টেন্ট ফিচার্স এই ভ্যারাইটির রাইসগুলোতে থাকবে। অ্যাকর্ডিং টু দ্য ICAR বলা হয়েছে যে আমাদের এখন কান্ট্রিতে ফুড ডিম্যান্ড বাড়ছে, এবং অন্যদিকে কি কি চ্যালেঞ্জেস বাড়ছে, ক্লাইমেট চেঞ্জ বাড়ছে, ইনক্রিজিং বায়োটিক অ্যাবায়োটিক স্ট্রেস বাড়ছে, পেস্ট অ্যাটাক বাড়ছে, এবং স্কারসিটি অফ ওয়াটার বাড়ছে। অর্থাৎ জলের একটা কিন্তু ঘাটতি, সেটাও কিন্তু দিন দিন বাড়ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে ICAR এর রিসার্চাররা ফেল্ড দ্য নিড টু ডেভেলপ হাই ইল্ডিং, অর্থাৎ তার প্রচুর প্রোডাকশন হবে, ক্লাইমেট রেজিলিয়েন্ট, এবং সেখানে কিন্তু নিউট্রিশনালি রিচ ক্রপ ভ্যারাইটি থাকবে। কমলা হ্যাজ শোন সুপিরিয়র ইল্ড, ড্রট টলারেন্স, হাই নাইট্রোজেন ইউজ এফিসিয়েন্সি, এবং 20 days আর্লিনেস ওভার ইটস পেরেন্ট ভ্যারাইটি, অর্থাৎ 20 দিন আগেই কিন্তু এ প্রপারলি হারভেস্ট হয়ে যাবে, তোলার জন্য রেডি হয়ে যাবে। এছাড়া কিন্তু এটা ক্লাইমেট রেজিলিয়েন্ট, উচ্চ যে আমাদের ক্লাইমেটিক চেঞ্জ আছে সেটাকে রেজিস্ট করতে পারবে। এছাড়া কিন্তু এর মধ্যে নিউট্রিশন কন্টেন্ট বেশি থাকবে, এবং নাইট্রোজেনের যে জায়গাটা সেখানেও কিন্তু নাইট্রোজেন হাই নাইট্রোজেন ইউজ এফিসিয়েন্সি, অর্থাৎ কম নাইট্রোজেন ইউজ করেও কিন্তু সেই জায়গায় সে কিন্তু নাইট্রোজেনকে এফিসিয়েন্টলি নিজের মধ্যে ইউজ করতে পারবে। এছাড়া অ্যাভারেজ ইল্ডিংও কিন্তু বেশি হবে। নেক্সট, এই যে আর্লিনেস, অর্থাৎ 20 দিন আগেই যে এ প্রপারলি তৈরি হয়ে যাবে, রেডি টু হারভেস্ট, তাহলে কি হবে, আমাদের কম জল লাগবে, ফার্টিলাইজার কম লাগবে, এবং আমাদের কম মিথেন এমিশন হবে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা যে সেকেন্ড ভ্যারাইটি, তারও কিন্তু অ্যাভারেজ ইল্ড অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য মাদার ভ্যারিয়েন্ট, এবং সেখানে কিন্তু এর আরেকটা ফিচার হচ্ছে এটা কিন্তু স্যালিনিটি স্ট্রেস, অর্থাৎ লবণাক্ত মাটিতেও কিন্তু এই ধান কিন্তু হারভেস্ট হতে পারে। সো ইট ক্যান টলারেট দ্য ইনল্যান্ড স্যালাইনিটি স্ট্রেস, এবং সেখানে অ্যালকালাইনিটি কন্ডিশনকে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারে, এবং কোস্টাল স্যালিনিটি স্ট্রেসকে কিন্তু কোপ উইথ করতে পারে। নাও বলা হয়েছে টেকনোলজি কী কী ইউজ করা হয়েছে, এখানে যে টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে নট ভেরি নিডেড, বাট জাস্ট সায়েন্টিস্টরা বলেছে দে হ্যাভ ইউজ দ্য সাইড ডিরেক্টেড নিউক্লিয়াস 1 এবং সাইড ডিরেক্টেড নিউক্লিয়াস 2 টু ডেভেলপ সাচ কাইন্ড অফ জিনোম এডিটিং টেকনোলজি, এবং সেই সিটগুলোর মধ্যে এগুলো তৈরি করা হচ্ছে। অলরেডি এই টেকনোলজিগুলো দিয়ে টমেটো, ফিশ ভ্যারাইটি, সয়াবিন ভ্যারাইটি কিন্তু অলরেডি ইন দ্য পাস্ট তৈরি করা হয়েছিল, বাট ফার্স্ট টাইম ইন্ডিয়াতে দাঁড়িয়ে রাইসের ওপর এই টেকনোলজিক্যাল অ্যাপ্লাই করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন করা হচ্ছে যে এগুলো কি জিএম ক্রপ? জিএম মানে কি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। আচ্ছা, জিএম ক্রপ কিভাবে তৈরি হয়? পার্টিকুলার একটা ভ্যারাইটির একটা জিনোমের একটা অংশ কেটে দিয়ে সেখানে যদি কোনো ফরেন জিনকে অ্যাড্রেস করা হয়, তখন সেই ভ্যারাইটিকে বলা হয় কিন্তু জিএম ক্রপ বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। কিন্তু আমাদের এই যে দুটো রাইসের সিড, সেখানে কিন্তু বলা হয়েছে দে আর নট জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে যে এই যে টেকনোলজিটাকে ইউজ করা হয়েছে সেখানে কিন্তু সায়েন্টিস্টরা কি করেছে, দে মেক এ কাট অ্যান্ড রিপেয়ার ইজ ডান অটোমেটিক্যালি, হোয়াইল ইন দ্য SDN2 সায়েন্টিস্ট গিভ গাইডেন্স টু দ্য সেল টু ডু দ্য রিপেয়ার অ্যান্ড দ্য সেল কপিস। অর্থাৎ এখানে একটা কিন্তু কাট করা হয় এবং অটোমেটিক সেটাকে সেলকে কিন্তু রিপেয়ার করার টেকনোলজি ইউজ করা হয়, না কি কোনো ফরেন জিনকে, আদার ভ্যারাইটির কোনো ফরেন জিনকে ইমপ্রুভ ভ্যারাইটিতে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়। সো দিস ইজ অল দ্য থিং দ্যাট এটা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ না। সো দিস ইজ অল দ্য থিং যেটা এই এডিটোরিয়ালে ডিসকাশন ছিল, বাকি জায়গাগুলো আর পড়ার দরকার নেই। সো আজকের মতো এইটুকখানি আলোচনার বিষয়বস্তু থাকবে। কেমন লাগলো অবশ্যই জানিও। গত দুদিন বিকজ অফ সাম পার্সোনাল রিজন
আমি ভিডিও করে উঠতে পারিনি, বাট আজকে থেকে আবার কন্টিনিউ রাখবো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, জয়েন করো টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে পাবে। আদারওয়াইজ ভিডিওটিকে পজ করে এই কিউআর কোডটা সার্চ করেও আমার চ্যানেলে তোমরা জয়েন হতে পারো টু গেট দ্য আপডেটস রিগার্ডিং মাই চ্যানেল। এবং রেগুলার যদি হিন্দু বা আনন্দবাজার নিউজ পেপারগুলো পড়তে চাও অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে, তাহলে এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো। সেখানে প্রতিদিন ফ্রি অফ কস্টে তোমাদেরকে নিউজ পেপারের পিডিএফগুলো প্রোভাইড করে দেবে। এছাড়া তোমরা যদি আমার সাথে কানেক্টেড হতে চাও, কোনো ডাউট থাকে, কোয়ারিজ থাকে রিগার্ডিং দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন, তোমরা আমাকে মেসেজ করতে পারো, মেল করতে পারো। দিস ইজ দ্য মেল আইডি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা তোমাদের লক্ষ্যে সফল হও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।